গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? গুড মর্নিং। গুড ভালো মর্নিং আছি। ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তবে গুড আজকে মর্নিং। দেখছি অ্যাটেন্ডেন্স একটু কম, কি ব্যাপার? সবাই কি থ্যাংক ঠান্ডাতে ইউ। জমে গেছে? হ্যাঁ, জমে যাওয়ারই অবস্থা। তাই? পৌষ আচ্ছা, তাই সংক্রান্তি হচ্ছে। চলছে না ম্যাম, ওই জন্যই। সেটাই। অ্যাটেন্ডেন্স তার প্রমাণ দিচ্ছে। হুম, তাই তো মনে হচ্ছে। ঠিক আছে। চলুন আমরা আপাতত তাহলে ক্লাসটা শুরু করি। যেহেতু আমরা এর আগের দিনকে লিভার ডিজিজটা নিয়ে শুরু করেছিলাম, ওটারই কন্টিনিউয়েশন করব। সেই কারণেই একটু ওয়েট করে গেলাম। আরো কিছুজন যাতে জয়েন হয়ে যান। আচ্ছা, শুরু করা যাক তাহলে লিভার ডিজিজ নিয়ে। আচ্ছা, এর আগের দিনকে আমরা লিভারের বেসিক যে ফ্যাক্টরস গুলো সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আহ একদমই মানে লিভারের কমপ্লিকেশনস হলে তার সিমটমস গুলো কি কি আসবে এবং সেই সিমটমস গুলো থেকে কি ডিসঅর্ডার তৈরি হতে পারে, যেরকম জন্ডিস বা ফ্যাটি লিভার, এই যে ডিসঅর্ডার গুলো এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা স্পেসিফিকেশনস নিয়ে আলোচনা করব। যেরকম আগের দিন একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এটাও জন্ডিসেরই একটা প্রকারভেদ বলতে পারি, এই হেপাটাইটিস। কিন্তু হেপাটাইটিসের ক্ষেত্রে আবার দেখা যায় যে বিভিন্ন রকমের ভাইরাল ইনফেকশন, মানে বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে। হেপাটাইটিস এ, বি, সি, এছাড়াও ডি, ই, এই পাঁচটা হেপাটাইটিস ভাইরাস কিন্তু আমরা দেখে থাকি। হেপাটাইটিস কখন হচ্ছে বা কিভাবে আমাদের শরীরে ছড়াচ্ছে, স্পেশালি যদি হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ম্যাম, সি এর কথা বলি। পাঁচটা পাঁচটা কি বললেন? এই যে হেপাটাইটিস এ, বি, সি, ডি অ্যান্ড ই, এই পাঁচটা ভাইরাস থাকে হেপাটাইটিসের। থ্যাংক ইউ এগুলোর থ্যাংক মধ্যে এই যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এরা দুটো ভাইরাস হচ্ছে ফুড বর্ন ডিজিজ বলা যেতে পারে, অর্থাৎ খাবার বা ওয়াটারের মাধ্যমে এই ভাইরাস গুলো আমাদের বডিতে অ্যাটাক করতে পারে। এবং হেপাটাইটিস বি, সি আর ডি, এই তিনটে ভাইরাস, এরা আমরা বলতে পারি এটা হচ্ছে বডি ফ্লুইডস এর মাধ্যমে শরীরে অ্যাটাক করে। ঠিক আছে। এই যে হেপাটাইটিস এ আর ই, হেপাটাইটিস এর কথা প্রথমে আসি, যে এটার অবশ্যই ট্রিটমেন্ট আছে। সেটা আমি প্রপার ডায়েটের মাধ্যমে, প্রপার মেডিকেশনের একটা কোর্সের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়। হেপাটাইটিস বি, এটা অনেকটা অটো ইমিউন ডিসঅর্ডারের মতন হয়ে যায়, কারণ যেহেতু ওরা আমাদের বডি ফ্লুইডস এর মাধ্যমে ইনফেক্টেড হচ্ছে এবং আমাদের বডির যে ন্যাচারাল ইমিউন মেকানিজমটা রয়েছে সেইটাকে অ্যাটাক করে, যার ফলে আমাদের বডি কিন্তু অনেক সময় দেখা যায় যে নর্মাল যে ইমিউন প্রসেস সেটাতে রেসপন্ড করতে পারে না। এটারই আরেকটু সিভিয়ার স্টেজ হচ্ছে হেপাটাইটিস সি, এবং তারপরে সব থেকে সিরিয়াস যদি হয় সেটা হচ্ছে হেপাটাইটিস ডি। মানে যখন আমি হেপাটাইটিস বি ভাইরাসকে প্রপারলি কন্ট্রোল করছি না, আমার বডি যখন অলরেডি ইনফেক্টেড রয়েছে, সেই অবস্থায় কিন্তু আরো অনেকগুলো ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যেতে পারে শরীরের মধ্যে। হুম। এই অটো ইমিউন কন্ডিশন বা এই হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এর ডায়েটরি ম্যানেজমেন্ট কিরকম হওয়া উচিত। ওকে। আচ্ছা, আজকে মেইনলি তো ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো বলেছিলাম, ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়েও বলবো। তার আগে একটু সিরোসিসটা হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, আমরা একটু গল ব্লাডারটা নিয়েও একসাথে বলে দিই, তারপরে টোটাল ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়ে বলবো। গল ব্লাডার কি? গল ব্লাডার হচ্ছে একটা ছোট্ট থলি, যার মধ্যে এই যে লিভার যে আমাদের আহ বাইলটা তৈরি করলো, সেই বাইলটাকে স্টোর করে রাখা হয়, অর্থাৎ পিত্ত। সেই পিত্তটাকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের এই গল ব্লাডার। লিভারের মধ্যে বাইল তৈরি হলো এবং সেটা গল ব্লাডারের মধ্যে এসে জমা থাকে। এক্সেস যেটা বাকিটা, এই যে গল ব্লাডারের এই যে বাইল ডাক্ট রয়েছে, এই বাইল ডাক্টের মাধ্যমে সোজা চলে আসে, বাইল ডাক্টের মাধ্যমে সোজা চলে আসে আমাদের স্মল ইন্টেস্টাইনে।
স্মল ইন্টেস্টাইনে এসে সে ফ্যাট ডাইজেশনকে ইমপ্রুভ করাচ্ছে এবং তারপর এই বাইলটা আমাদের লার্জ ইন্টেস্টাইনে আসছে। লার্জ ইন্টেস্টাইনের পেরিস্টলটিক মুভমেন্টটাকে ইমপ্রুভ করছে, লুব্রিকেশনটাকে ভালো রাখছে। সো আলটিমেটলি আমাদের বাওয়েল মুভমেন্টটা ক্লিয়ার হচ্ছে। এটা বাইলের নির্দিষ্ট কাজ। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই বাইল প্রপারলি ফ্লো হতে পারে না। কোথাও না কোথাও এর একটা অবস্ট্রাকশন তৈরি হয়। যখন অবস্ট্রাকশন তৈরি হচ্ছে তার মধ্যে আমরা মেজরলি দুটো নাম পেয়ে থাকি। একটা হচ্ছে কোলে লিথিয়াসিস, ঠিক আছে, কোলে লিথিয়াসিস। আরেকটা হচ্ছে সিস্টাইটিস। কোলে লিথিয়াসিস এবং কোলেসিস্টাইটিস, এগুলোর মানে কি? এই যে কোলে, কোলে মিন্স দ্য কোলেস্টেরল, মানে কোলের সাথে আমরা কোলেস্টেরলকে কিন্তু কিছুটা হলেও রিলেট করতে পারি, ঠিক আছে। এবার এই কোলেস্টেরল মানে হচ্ছে বাইল, বাইলের মধ্যে কিন্তু সেই কোলেস্টেরলটা কিছু ফর্মেশন থাকে, মানে যে ব্যাড কোলেস্টেরল যেটা, সেটাও কিছুটা থেকে যায় বাইলের মধ্যে। লিথিয়াসিস কথাটার মানে, এই যে লিথিয়াসিস বলছি, লিথিয়াসিস কথাটার মানে স্টোন। গল ব্লাডার স্টোন, এটাকে আমরা যেই নামটার সাথে পরিচিত, তার মেডিকেল নেম হচ্ছে কোলেলিথিয়াসিস। ওকে। এবং কোলিসিস্টাইটিস হচ্ছে যখন বাইল ডাক্টটা ইনফ্লাম হয়ে যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে কোলেসিস্টাইটিস। দুটোর নামের মধ্যে যদি আসি, তাহলে যখন আমার লিভার অতিরিক্ত বাইল প্রোডাকশন করছে এবং সেটা যখন জমে যাচ্ছে, হুম, তার ফলে সেগুলো জমে গিয়ে হার্ড হয়ে যাচ্ছে, শক্ত স্টোনের মতন হয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে গল স্টোন বা কোলেলিথিয়াসিস, ঠিক আছে। এবং বা আমরা জানি যে এই যে স্টোনের আকার, যাদের গল ব্লাডার স্টোন হয়েছে সেক্ষেত্রে দেখা যায় স্টোনের আকার বিভিন্ন জনের বিভিন্ন রকম হচ্ছে, কারো ছোট বড় এরকম হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই যে স্টোন ডিপোজিশনটা হলো বা এই যে কোলেস্ট্রল ডিপোজিশন হলো, বাইল ডিপোজিশন হলো, তার উপরে আবারও কিন্তু বাইল জমতে থাকছে এবং তার আকারটা আস্তে আস্তে বড় হচ্ছে। হুম, এটাকে কোলেসিস্টালিথিয়াসিস বলছি। যখন এরকম সিচুয়েশন হচ্ছে, অর্থাৎ লিভার থেকে বাইলটা যখন স্টোন ফরমেশন করেছে, সেটা আমার বাইল ডাক্টের মধ্যে হয়তো কোথাও গিয়ে আটকে রয়েছে, তার ফলে কি হবে? লিভার থেকে বাইলটা প্রপারলি গল ব্লাডারে এসে স্টোর হতে পারছে না, কোথাও না কোথাও কোনো অবস্ট্রাকশন যদি তৈরি হয়, এইরকম যদি একটা শেপ থাকছে, এবার এই জায়গাতে যদি কোথাও অবস্ট্রাকশন তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গায় যদি দেখা যাচ্ছে যে গল স্টোনটা আটকে রয়েছে, তার ফলে কি হবে? লিভার থেকে বাইলটা যখন আসছে, ও কিছুটা গল ব্লাডারে স্টোর করে নিল, গল ব্লাডারের মধ্যে কিছুটা স্টোর করলো, বাকিটা তো এখান দিয়ে ফ্লো হতে চাইবে, এই রাস্তাটা দিয়ে সে স্মল ইন্টেস্টাইন আসতে চাইবে, কিন্তু এই রাস্তাতেই দেখা যাচ্ছে স্টোন গুলো আটকে বসে রয়েছে, তার ফলে বাইলটা আসতে পারছে না। তখন এই বাইলটা এই গল ব্লাডারের মধ্যেই ওভার ডিপোজিটেড থাকবে, গল ব্লাডারের উপরে প্রেসার দিচ্ছে, তার ফলে গল ব্লাডারটা ইনফ্ল্যাম হয়ে যাচ্ছে। ইনফ্ল্যামেশনের কারণে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো কোলেসিস্টাইটিস। ওকে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কোনো প্রশ্ন কারো? ম্যাডাম ওটা কে চাপ দিচ্ছে বললেন? গল ব্লাডারের ওই যে থেকে যখন বাইলটা আসছে, সেই বাইলটা যদি প্রপারলি ফ্লো হতে না পারে, হ্যাঁ, তার ফলে একটা জায়গায় ইনফ্ল্যামড হয়ে যাচ্ছে, একটা জায়গায় যখন জমে থাকছে সেই জায়গাটা ইনফ্ল্যামড হয়ে যাচ্ছে, তার ফলে কোলেসিস্টাইটিস হচ্ছে, অর্থাৎ ইনফ্লামেশন তৈরি হচ্ছে। ঠিক একটা রাস্তাতে
মানে একটা পাইপ লাইন, সেখানে হয়তো কোনো একটা জায়গা বন্ধ হয়ে গেছে পাইপ লাইনে, কিন্তু জলটা তো বয়ে যাচ্ছে, বয়ে যেতে যেতে যখন পাইপ লাইনটা বন্ধ হয়ে গেছে, সেই জায়গা দিয়ে তো জল আর বেরোতে পারছে না, তার ফলে কি হবে, পাইপ লাইনটা ফেটে যাবে। এটাই হয়। সেম জিনিসটা শরীরের মধ্যেও থাকে, যে নর্মাল বাইল ফ্লো হচ্ছে, সেখানে যদি কোনো স্টোনের কারণে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, তার ফলে বাইলটা ফ্লো হতে পারছে না, সে গল ব্লাডারে এসেই দীর্ঘদিন ডিপোজিট হতে থাকছে এবং গল ব্লাডারটাকে ইনফ্ল্যামড করে দিচ্ছে। এটাকে বলবো কোলেসিস্টাইটিস। এই ঘটনাটার কারণেও কিন্তু জন্ডিস হতে পারে, যেটা আমরা বলেছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিসে। কি হচ্ছিল সেখানে, অবস্ট্রাকশন তৈরি হচ্ছিল বাইল ফ্লোতে। এই যে যদি বাইল স্টোন থেকে বা গল স্টোন থেকে থাকে, তাহলে বাইল ফ্লো ঠিক করে হবে না। বাইলের মধ্যে কি কি মিশে রয়েছে, বিলিরুবিন, বিলিভার্ডিন, তাহলে তারা আমার ব্লাডের মধ্যেই ঘুরে বেড়াবে, যার ফলে জন্ডিস দেখা যাবে, যেটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ জন্ডিস। বোঝা গেছে ম্যাম এটা? উপরেরটা একটু বলেন, উপরেরটা। কোনটা? উপরের এই কোলেলাইথিয়াসিস এটা। কোলেলিথিয়াসিস, এই তো গল স্টোনটা নিয়েই তো বলছি। কোলেলিথিয়াসিস মানে হচ্ছে গল স্টোন। ওইটা গল ব্লাডারের ভিতরে নাকি? গল ব্লাডারের ভিতরে হতে পারে, গল ব্লাডারের এই যে লাইনটা রয়েছে, মানে এই যে পাইপ লাইন যেটাকে বলছি, এই ডাক্টেও হতে পারে, যেখানে কিন্তু এই স্টোনটা আটকে থাকতে পারে। ম্যাডাম যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, ম্যাডাম একটা কথা বলছি, বলুন। ওই দীর্ঘদিন জমে থাকার ফলেই কি স্টোন হুম, সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা কারণ ওইগুলো আলটিমেটলি হচ্ছে ফ্যাট গ্লোবিউলস টাইপের। আচ্ছা। ঠিক আছে, তো ওগুলো জমে যেতে যেতে তখন সেখানে স্টোন ফর্মেশনটা তৈরি করছে। থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ। যখন এরকম প্রবলেম দেখা যায়, তখন আমরা কি দেখি, সিমটমস এর মধ্যে পেন, খুব বেশি কিন্তু আর অন্য কোনো সিমটমস আমরা দেখি না। ওই একটাই সিমটম, ফ্যাটি লিভার হলেও যা, আমার লিভারের অন্য কোনো ডিসঅর্ডার হলেও তাই, সেটা হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেন। ঠিক আছে, যা যা সিমটমস গুলো এর আগে আমরা আলোচনা করেছিলাম। ওকে, এবার যদি ফাইনালি আমরা ডায়েটরি ম্যানেজমেন্টে আসি, লিভারের ডায়েটরি ম্যানেজমেন্ট মানে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, যারা আনমিউট রয়েছেন মিউট রাখবেন এখন প্লিজ। লিভারের ডায়েটরি ম্যানেজমেন্ট মানে, প্রথম আমাকে জানতে হবে লিভারের ওপরে বা লিভার কাদের মাধ্যমে কাজ করছে, কাদেরকে নিয়ে লিভার কাজ করছে। হুম, কাদেরকে নিয়ে কাজ করছে, আমরা লিভারের ফাংশনটাকে মনে করি, সেখানে দেখেছিলাম কার্বোহাইড্রেট মেটাবলিজমে সাহায্য করছিল লিভার, এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের মধ্যে যত বেশি করে সিম্পল কার্বোহাইড্রেট থাকবে, তত বেশি লিভারকে কাজ করতে হচ্ছে, কারণ তাকে গ্লাইকোজেনে কনভার্সন, ফ্যাটে কনভার্সন, লিভারকে তত বেশি কাজ করতে হচ্ছে। তাই ডায়েটরি ম্যানেজমেন্ট মানে আগেই সিম্পল কার্বোহাইড্রেটটাকে বন্ধ করে দেবো, কম করা নয়, সম্পূর্ণ বন্ধ। ওকে, যা কিছু সিম্পল কার্বোহাইড্রেট দেখছি, যা কিছু স্টার্চি ফুড আমরা জানি, সেটা ভাত, রুটি, চিড়ে, মুড়ি বা মিষ্টি জাতীয় খাবার, যে কোনো সিম্পল কার্বোহাইড্রেট, সেটাকে আমরা বন্ধ করছি। তার বদলে আমরা কি দিচ্ছি, আমরা দিচ্ছি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার। ওকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার, এটাকে দেওয়া হচ্ছে। কেন? কারণ লিভারটাকে ডিটক্স করতে গেলে ফাইবার কিন্তু এই এক্সেস গ্লুকোজটাকে অ্যাবজর্ব হতে দেয় না আমাদের বডির মধ্যে, ডিলে করে। তার ফলে যখনই আমরা ফাইবার রিচ নেব, আমার এক্সেস কোলেস্টেরল, এক্সেস গ্লুকোজ, এগুলো বডিতে অ্যাবজর্ব হতে পারবে না। তাই ফাইবারটাকে আমি রাখলাম, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবারে আসবো প্রোটিনের মেটাবলিজমে। প্রোটিনের মেটাবলিজমে নাইট্রোজেনাস ওয়েস্ট জেনারেট হচ্ছে সব থেকে বেশি, ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো জেনারেট হয়, সেগুলো সব থেকে বেশি কোথা থেকে জেনারেট হচ্ছে, অ্যানিমাল প্রোটিন থেকে। তাই অ্যানিমাল প্রোটিন সম্পূর্ণ বন্ধ। হুম, তার পরিবর্তে কি নেওয়া হচ্ছে, প্লান্ট প্রোটিন। এবং প্রোটিন না নিলেও চলবে না, কারণ প্রোটিনই কিন্তু এই উন্ড হিল করতে হেল্প করবে, এক্সেস গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে ডিলে করবে।
এবং নতুন সেল রিগ্রোথে সাহায্য করবে, যেটা এই যে লিভারের ডিসঅর্ডার গুলো তৈরি হলো, লিভারের যে ক্ষতগুলো তৈরি হলো, সেগুলোকে হিল করতে সাহায্য করবে প্রোটিন। তাই প্রোটিনটাকে আমি রাখছি, কিন্তু সেটা আমি রাখছি প্লান্ট প্রোটিন থেকে। হুম? এবার চলে আসবো ফ্যাটের ক্ষেত্রে। ফ্যাট মেটাবলিজমে লিভার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করে, তাই জন্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিচ্ছি না। বা বলা ভালো ভিজিবল ফ্যাট, যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে যা কিছু ভিজিবল ফ্যাট রয়েছে, তেল, ঘি, মাখন, চর্বি, সমস্ত কিছু হতে পারে, সেই সমস্ত ভিজিবল ফ্যাটকে বন্ধ করলাম। এবং তার সাথে নেব বেশি করে কুফা। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে স্পেসিফাই করতে হবে আমাদের কুফাকে, যা আমি পাচ্ছি ইনভিজিবল ফ্যাট সোর্স থেকে। ম্যাক্রোনিউট্রিয়েন্টস চলে এলো। পরে আসবো মাইক্রোনিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আমরা কিছু ভিটামিনের কথা পড়েছিলাম, যারা আমার যারা যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে লিভার ডিজিজ হতে পারে। সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে পড়েছিলাম তিনটে মাইক্রোনিউট্রিয়েন্টের কথা। সেই তিনটে মাইক্রোনিউট্রিয়েন্ট কি ভিটামিনের মধ্যে? দেখি কার মনে আছে। ক্যালসিয়াম না, ভিটামিন বলছি। আচ্ছা, আরো একটু মনে করিয়ে দিই, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন রিচ এ, ভিটামিন। সি, ভিটামিন এ, সি, এবং ই। বি, ই। ভিটামিন এ, সি এবং ই, এইটাকে রাখছি। তাহলে এখানে এমন নয় যে বাদ দেবো কোনো ভিটামিনকে বাদ দেওয়ার নেই, কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এক্সেস সাপ্লিমেন্ট অফ ভিটামিন ডি নেব না। ঠিক আছে, সাপ্লিমেন্ট ভিটামিন ডি নেব না, কারণ ভিটামিন ডি আমি সানলাইট থেকেই পেয়ে যাব, আলাদা করার আমার প্রয়োজন নেই। এবং লিভার কিন্তু ভিটামিন এ আর ডি কে স্টোর করে রাখে, তাই যদি এক্সেস হয়ে যায় সেটা আমার লিভারের হেলথের জন্য ভালো না। সেই জায়গায় আমি কি নিচ্ছি? ভিটামিন এ নিচ্ছি, ভিটামিন সি নিচ্ছি এবং ই নিচ্ছি। কোথা থেকে পাচ্ছি? এ এবং সি আমরা দুটোই কিন্তু প্লান্ট সোর্স থেকে পেয়ে যাব। যেগুলোর মধ্যে থেকে ফাইবার পাচ্ছি তার মধ্যে থেকেই আমি ভিটামিন এ আর সি পেয়ে যাচ্ছি। ভিটামিন ই কার থেকে পাচ্ছি? যার থেকে আমি পুফা পাচ্ছি, যার থেকে আমি প্লান্ট প্রোটিন পাচ্ছি, তার থেকেই আমি ই পেয়ে যাচ্ছি, অর্থাৎ সিডস থেকেই আমি ই পেয়ে গেলাম। আলাদা করে আমাকে আর কোনো সাপ্লিমেন্ট নিতে হলো না, কোনোটারই কোনো সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, আলাদা ভাবে নিতে হবে না, আমরা নর্মালি এগুলো নিতে পারি। এবং এটা তো গেল সলিউবল ভিটামিন, এর সাথে কিন্তু অবশ্যই আমাদের বি কমপ্লেক্স ভিটামিন কেও রাখতে হবে, কারণ বি কমপ্লেক্স ভিটামিন মানে এরা ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেটাবলিজম করছে। দেখো, এমন তো নয় যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ছাড়া আমি জীবন কাটাচ্ছি, আমি তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিচ্ছি, তার মডিফিকেশন করছি, কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই নিচ্ছি। তাই এটাকে প্রপারলি মেটাবলাইজ করতে গেলে আমাকে বি কমপ্লেক্স ভিটামিন নিতে হবে। কমপ্লেক্স ভিটামিন কখন নেব? আবারও তাই, যখন আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিচ্ছি, অর্থাৎ আনপলিশড গ্রেনস নিচ্ছি, হোল গ্রেনস নিচ্ছি, হোল পালসেস নিচ্ছি, তার থেকে আমি বি কমপ্লেক্স ভিটামিন পেয়ে যাচ্ছি। আমি যখন গ্রিন ভেজিটেবলস নিচ্ছি, তার থেকে আমি বি কমপ্লেক্স পেয়ে যাচ্ছি। ভিটামিন এ তো পাচ্ছি, কিন্তু বি কমপ্লেক্সটাও পেয়ে যাচ্ছি। তাহলে সেই জিনিসটাকে রাখলাম। কোথায় আসবো? মিনারেলস এর ক্ষেত্রে। মিনারেলস এর মধ্যে ওভার ডিপোজিশন যে মিনারেলস এর হতে পারে সেটা হচ্ছে কপার এবং আয়রন। লিভারের মধ্যে কপার আয়রনের ওভার ডিপোজিশন হতে পারে, তাই এক্সেস নেব না। কপার আমাদের মানে খাবার থেকে আমরা পেয়ে যাই, আলাদা করে কপারের কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। এবং আয়রনের ক্ষেত্রেও তাই, যেহেতু আমরা এখানে অ্যানিমাল প্রোটিন নিচ্ছি না, তাই আমার বডিতে আয়রন অ্যাবজর্পশনের জন্য প্রয়োজন এই ভিটামিন সি। ভিটামিন সি যদি আমি নিই তাহলে আয়রন নেব,
যদি ভিটামিন সি না নিই তাহলে আয়রন নেব না। ওকে, এবং মিনারেলস এর মধ্যে কোনটা নিতেই হবে সেটা হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম কারণ এটাও একটা হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ একটা মিনারেল। সেলেনিয়াম নেব, এবং তার সাথে যখন সেলেনিয়াম নিচ্ছি, যে খাবারগুলো থেকে সেলেনিয়াম নিচ্ছি তার সাথে সাথে জিঙ্কটাও পেয়ে যাচ্ছি। জিঙ্কটা কি করবে, আমার ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে সাহায্য করছে। যেহেতু লিভার ডিসঅর্ডার মানে আমার ইমিউনিটি কিন্তু কিছুটা কমে যায়, তাহলে সেই জায়গায় জিঙ্ক অ্যাড অন অ্যাডভান্টেজ দিচ্ছে। আবারও তাই সেলেনিয়াম বা জিঙ্ক কোথা থেকে পাচ্ছি, যার থেকে আমি কুফা পাচ্ছি, সিডস থেকে, নাটস থেকে আমি সেলেনিয়াম এন্ড জিঙ্ক পেয়ে যাচ্ছি। এই কম্বিনেশনটা আমি রাখছি, এবং তার সাথে রাখবো ওয়াটার। এই ওয়াটারটা বিভিন্ন ফর্মে নিতে পারি। আমি প্লেন ওয়াটার রাখতে পারি, আমি ডিটক্স ওয়াটার রাখতে পারি। ডিটক্স ওয়াটার, এই যে ভেজিটেবলস গুলোর কথা বলছি, সবসময় এমন নয় যে ভেজিটেবলস গুলোকে আমি কাঁচা সালাড হিসেবে চিবিয়ে খাচ্ছি। হতেই পারে আমার খেতে ইচ্ছা নেই, লিভার ডিসঅর্ডার মানেই আমরা দেখেছি লস অফ অ্যাপেটাইট, খাবার ইচ্ছা নেই, তখন আমি যদি এক প্লেট স্যালাড নিয়ে আপনাকে দিচ্ছি, আপনি নাও খেতে পারেন। তাহলে সেই থেকে আপনি ওটার ফর্মে কিভাবে রাখবেন? কেউ আনমিউট হয়ে আছেন বোধহয়, একটু মিউট করে রাখুন। তো এই যে ডিটক্স ওয়াটারের এই যে যে কোনো লিভস, এগুলোকে আমি জলের মধ্যে রেখে দিতে পারি ভিজিয়ে। সেই জলটা আমি সারাদিন এখানে প্লেন ওয়াটারের বদলে আমি লিভস গুলোকে জলে ভিজিয়ে রাখতে পারি, সেটা খেতে পারি। ভিটামিন সি, যেটা হয়তো আমি প্রচন্ড টক, আমলকি প্রচন্ড টক আমি খেতে পারছি না কাঁচা অবস্থায়, এবং আমরা জানি ভিটামিন সি কাঁচা ভাবেই খেতে হবে, আমি সেদ্ধ করে আচার বানিয়ে খাবো না। তা আমলকি আমি খেতে পারছি না, কি করছি, জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, সেই জলটাকে আমি খাচ্ছি, তার ফলে ভিটামিন সিটাও পেয়ে গেলাম। নেক্সট কি করা যেতে পারে, ওয়াটারের মধ্যে আমরা গ্রিন যে লিফি ভেজিটেবলস গুলো রয়েছে সেগুলো ম্যাম কি বললেন, বানিয়ে, আমলকিটা জলে জলে দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমলকিটাকে জাস্ট কেটে আমরা জলের মধ্যে রেখে দিচ্ছি, এবং সেই জলটাকেই সারাদিনে নিচ্ছি, সেটাও করতে পারছি। তাহলে আমার শরীরে ভিটামিন সিও গেল, এবং তার সাথে জলটাও। তারপরে যে কোনো লিফি ভেজিটেবল সেটাকে জুস করে জুসটা খেতে পারি, তাতেও ওয়াটার ইনটেক হচ্ছে। আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে লিভার ডিসঅর্ডার মানে সেখানে অ্যালকালাইন বেসড ফুড, সেইটাকে আমাকে ইমপ্রুভ করাতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস। তো আনমিউট রয়েছে, প্লিজ মিউট রাখুন, নাহলে সবাইকে আমাকে মিউট করিয়ে দিতে হবে। ম্যাম আনমিউটের জন্য ডিস্টার্ব হচ্ছে। অ্যালকালাইন অর্থাৎ অ্যাসিডিক নয়, অ্যালকালাইন বা ক্ষারীয় পিএইচ তার মধ্যে থাকে। মনিকা গোড়াই আর পূর্ণিমা প্রামাণিক মিউট করুন প্লিজ। অ্যালকালাইন বেস অর্থাৎ হাই পিএইচ থাকে যত গ্রিন ভেজিটেবলস রয়েছে, এই সমস্ত গ্রিন ভেজিটেবলস এর পিএইচ কিন্তু সবসময় উপরে থাকে, মানে 7 এর উপরেই থাকে অ্যালকালাইন বেস বা লিফি ভেজিটেবলস এর পিএইচ। সেই ধরনের খাবারগুলোকে আমি রেগুলার বেসিসে রাখবো। এবার কোথায় কি হয়েছে? পূর্ণিমা বলে কেউ রয়েছেন, তিনি আনমিউট রয়ে গেছেন, বারবার মিউট করুন, নাহলে আপনাকে কমপ্লিটলি মিউট করিয়ে দিতে হবে। ডাকো, কোথায় কি হয়ে গেছে, কোথায় কি হয়ে গেছে বুঝতে। একদম নিচে বাদিকে দেখুন একটা ভিডিও অপশন আছে, তার পাশেই একটা অ্যারো টাইপের একটা সাউন্ড আছে, ওটাতে টিক করুন, দেখবেন না অফ হয়ে যাবে। একদম নিচে বাদিকে। আমার মনে হয় মিউট করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এই যে জিনিসগুলো আমরা দেখলাম, এই পুরো প্যাটার্নটাই হচ্ছে ডায়েট ফরম্যাট লিভার ডিজিজের।
এবার এখান থেকে যদি আমি ভাবি যে তাহলে সারাদিনে আমি মানে মেনু কিভাবে সেট করবো, তাহলে কি দেখা যাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার সেটি রাখতে পারি এর মধ্যে। ম্যাম অ্যালকালাইন থেকে একটু বলবেন, শুনতে পাইনি, অ্যালকালাইন থেকে বলবেন, শুনতে পাইনি। অ্যালকালাইন মানে হচ্ছে যত সবুজ ভেজিটেবলস, মানে যত ভেজিটেবলস রয়েছে সেগুলোর মধ্যে অ্যালকালাইন নেচারটা বেশি, মানে তাদের পিএইচটা বেশি থাকছে। তো লিভার ডিজিজ মানে আমাকে অ্যালকালাইন বেসড ফুড সারাদিনে ইনটেক করতে হবে। Okay? তো মানে পরপর যদি দেখি তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি থেকে নিচ্ছি, হোল গ্রেনস থেকে নেব। যত রকমের আনপলিশড দানা শস্য রয়েছে, কোনোয়া, চালের মধ্যে লাল চাল বা ব্রাউন রাইস, এইগুলো নিতে পারি। ওটস নিতে হচ্ছে, কুইনোয়া নিতে পারছি। এগুলো সবটাই আনপলিশড গ্রেন বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট সাপ্লাই করছে, যেখান থেকে ফাইবার পেয়ে গেলাম। এছাড়াও ফাইবারের জন্য আর কি সোর্স আমি দেখবো, আমি ফ্রুটস কে রাখতে পারি, উইথ পিল যে ফ্রুটস গুলো আছে সেই ফ্রুটস রাখতে পারছি, এবং ভেজিটেবলস কে রাখলাম। হুম? সেটা আমি সারাদিনে যেভাবে ইচ্ছা খেতে পারি। কিছুটা মেটাবলিক সিনড্রোমে যদি ফিরে যাই তাহলে কিভাবে বলেছিলাম, হাফ আমি নেব কুকড ফর্মে, হাফ আমি নেব র ফর্মে। যেগুলোকে র ফর্মে নিতে পারছি না একমাত্র সেগুলোকেই আমি স্টিম বা কুক করে খাবো। হুম। এরপরে যদি প্লান্ট প্রোটিনে আসি, প্লান্ট প্রোটিনের জন্য কি নিচ্ছি, বিভিন্ন ধরনের দানা জাতীয় বা ডাল জাতীয় খাবার। সেখানে বিভিন্ন ডালকে মিক্স করব, এবং ডালকে খুব ভালোভাবে, মানে সুসিদ্ধ যেটাকে বলে, খুব ভালোভাবে কিন্তু বয়েল করতে হবে। যদি কাঁচা খাচ্ছেন, কেউ স্যালাড হিসেবে কাঁচা খাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডালটাকেও অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে, অন্তত পক্ষে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে বাট বেটার যে অন্য যে কোনো ডাল, সেগুলোকে ভালোভাবে বয়েল করে ডাল সেদ্ধ যেটা হয় সফট ডায়েট ফর্মে ডালটাকে রাখবো। এবং ডাল যখন নিচ্ছি, ডাল ভিজিয়ে রেখে ডালের যে জলটা সেটাকে ফেলে দেবো। কিছু মানে ধরুন আপনি সেদ্ধ করছেন ডালকে, তাহলে তার আগে অন্তত 15-20 মিনিট আমি ডালকে ভিজিয়ে রেখে দিলাম, এবং সেই জলটা ফেলে দেবো। সেই জলেই আবার সেদ্ধ করব না, সেই জলটা ফেলে দিয়ে নতুন জলে ডালটাকে সেদ্ধ করবো। তাতে কি হবে, ফাইটিক অ্যাসিড যেটা বা অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরস যা যা রয়েছে ডালের মধ্যে সেটা বেরিয়ে যাবে। তার ফলে এই যে মিনারেল প্রপারলি অ্যাবজর্ব হতে পারবে, বডিতে ডিপোজিট হবে না। এছাড়াও প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাদাম রাখতে পারি, বিভিন্ন সিডস রাখতে পারি, যেগুলোকে ভিজিয়ে খেতে হবে অবশ্যই। মানে বাদাম বা দানা জাতীয় খাবার, সেগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে ভিজিয়ে খেতে হবে। সয়াবিন, রাজমা, এগুলোকেও রাখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসবো পুপা বা ইনভিজিবল ফ্যাট। এটার জন্য সেম আলাদা, মানে এই কমপ্লেক্স আর প্লান্ট প্রোটিন যখন নিচ্ছি কি আমি পুফা পেয়ে যাব, আলাদা করে আর কিছু অ্যাড করতে হচ্ছে না। এসি বি কমপ্লেক্স, এটা তো আগেই আলোচনা করলাম। সেলেনিয়াম, জিঙ্ক আলোচনা করেছি, অ্যালকালাইন। এই ভিটামিনের ব্যাপারটা আর আগে বলেন। ভিটামিন আমরা এই যে যা কিছু নিচ্ছি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্লান্ট প্রোটিন বা পুফা, এই সোর্স গুলো আমি যে ফুড থেকে নিচ্ছি তার থেকেই আমি ভিটামিনস গুলোও পেয়ে যাবো। এবং আমরা অলরেডি জানি এই ভিটামিনস গুলো কোন খাবারের মধ্যে পাওয়া যায়। তাহলে সেই খাবারগুলোর মধ্যে, সেই খাবারগুলোকেই কিন্তু আমি এই বাকি 3টে ফ্যাক্টরে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিটামিনস গুলোকে পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা। এরপর আরেকটা জিনিস যেটা দেখা যায়, 1 মিনিট আগে কমপ্লিট করে নিই। আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো আমি এই পুরোটাই ফলো করছি, কিন্তু তার সাথে অ্যালকোহল বা স্মোকিং, এই দুটো অ্যাড অন থাকে অনেকের লাইফস্টাইলের মধ্যে। তো সেইটাকেও আমায় বাদ দিতে হবে। মানে স্মোকিং যে শুধুমাত্র আমার লাংস কে এফেক্ট করছে তা নয়, এই টক্সিনটা কিন্তু আমার পুরো ব্লাডে সার্কুলেট হতে পারে। সেই জন্য অ্যালকোহল তো বন্ধ করবোই, অবশ্যই বন্ধ করব, তার সাথে স্মোকিংটাকেও অ্যাভয়েড করতে হবে। এটা যে কোনো লিভার ডিসঅর্ডার যাই হোক না কেন, সবটার জন্য এই সেম ফরম্যাটটাই আমি ফলো করব। বোঝা গেল? বলুন, কি প্রশ্ন করছিলেন? ম্যাম, এই যে এতগুলো লিভার ডিসঅর্ডার আমরা বললাম, তাহলে এর মধ্যে অ্যাপেন্ডিক্সটা ইনভলভ নয়, তাই তো? না না, অ্যাপেন্ডিক্স তো রয়েছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের আছে। হ্যাঁ 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 হ্যাঁ।
এবার যদি স্পেসিফিক্যালি এক একটা ডিজিজ নিয়ে বলি, ধরুন জন্ডিসের কথা হচ্ছে, তাহলে জন্ডিসের ক্ষেত্রে কোন নিউট্রিয়েন্টটার চাহিদা বেশি থাকবে? সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরির চাহিদাটা সবসময় বেশি থাকে। লিভার ডিসঅর্ডার জন্ডিসের ক্ষেত্রে হচ্ছে হাই টু মডারেট ক্যালোরি। কোথা থেকে পাবো বা কোথা থেকে নেবো এই ক্যালোরিটা? প্রোটিন থেকে নেবো, কারণ কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়েছি, তাই প্রোটিন থেকে নিতে হবে এবং ফুফা থেকে নেবো। ফ্যাটি লিভার এর জন্য দরকার হচ্ছে হাই ফাইবার। ঠিক আছে, আচ্ছা। ফ্যাটি লিভারের সাথে কিন্তু এই গল ব্লাডার স্টোন কানেক্টেড, মানে যাদের ফ্যাটি লিভার হয়েছে তাদের কিন্তু পরবর্তীকালে গল স্টোন আসতে পারে। তাই গল ব্লাডার ডিসঅর্ডার এখানেও আমি নেব হাই ফাইবার, হাই ওয়াটার। ওয়াটার ফ্লোটাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে এই বাইলের ডেনসিটিটা কমবে, বাইল ফ্লোটা ভালোভাবে হতে পারবে। এই তিনটে মেইনলি ডিসঅর্ডার দেখলাম। এরপরে গিয়ে যদি ডিজিজে আসি, যেরকম হেপাটাইটিস, হেপাটাইটিসের ক্ষেত্রে প্রয়োজন কি? হাই প্রোটিন। কারণ আমার বডির ইনফেকশন হয়ে গেছে, তো হাই প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে। সিরোসিস, সিরোসিসের ক্ষেত্রে দরকার হাই প্রোটিন, হাই অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, তো এইগুলো মোটামুটি আমি ফলো করব। বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হয়েছে সবার? গুড। এরপরে লিভার ডিজিজের ম্যাম সাথেই আরেকটা ম্যাম কানেক্টেড। ম্যাম হাই বলতে বেশি পরিমাণে নেব? হ্যাঁ, আচ্ছা। এবার লিভার ডিজিজের সাথেই আরেকটা কানেক্টেড, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডিজিজ। কেন প্যানক্রিয়াটিক ডিজিজ কানেক্টেড বলছি? কারণ এই যে গল ব্লাডারের কথা বলছিলাম, এখানে রয়েছে লিভার, গল ব্লাডার, ঠিক তার নিচেই রয়েছে প্যানক্রিয়াস, লিফি স্ট্রাকচারের প্যানক্রিয়াস। হ্যাঁ, প্যানক্রিয়াসের ভূমিকাটা কি এখানে? বাইল যখন লিভার থেকে বাইল ডাক্টের মাধ্যমে স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করছে, এই জায়গায় রয়েছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এটাকে যদি একটু ভালোভাবে দেখি তাহলে কি আছে? এই যে এইটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্ট এসে মিলেছে এই কানেকশনটাতে, যেটা বাইল ডাক্টের সাথে যুক্ত, এবং ফাইনালি প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে আসে প্যানক্রিয়াটিক এনজাইম বা প্যানক্রিয়াটিক লাইপেজ, যেটা ফ্যাট ডাইজেশন করে। এই প্যানক্রিয়াটিক লাইপেজ যখন প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে বাইলের সাথে কানেক্টেড হচ্ছে, বাইল ডাক্টে যে বাইলটা রয়েছে তার সাথে যখন আসছে, তখন প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাক্টিভেট হচ্ছে এবং তারা স্মল ইন্টেস্টাইনে এসে আমার ফ্যাটটাকে ডাইজেস্ট করাচ্ছে। এটা প্যানক্রিয়াসের কাজ, যেটা লিভারের সাথে কানেক্টেড। কোনোভাবে যদি এই গল স্টোনের সমস্যা থেকে থাকে, তাহলে যেহেতু প্যানক্রিয়াটিক লাইপেজ আসছে কিন্তু বাইল প্রপারলি আসতে পারছে না, তাই প্যানক্রিয়াটিক লাইপেজ এলেও ফ্যাট ডাইজেশন হচ্ছে না এবং প্যানক্রিয়াস তখন বেশি বেশি করে কাজ করতে পারে। ওই প্যানক্রিয়াস ভাবছে বোধহয় লাইপেজ প্রপারলি হচ্ছে না, সিক্রিট হচ্ছে না, সেই জন্য বডি ডাইজেস্ট করতে পারছে না ফ্যাটকে।
তো প্যানক্রিয়াস বেশি কাজ শুরু করতে পারে, যার ফলে প্যানক্রিয়াস ইনফ্লামেশন হয়। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে বাইল স্টোন, যেটা গল ব্লাডার স্টোন, সেটা এই ডাক্ট থেকে আসার সময় হঠাৎ করে ও প্যানক্রিয়াসের মধ্যে ঢুকে যেতে পারে। তখনও কিন্তু প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়, যেটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস এটা একটা প্রবলেম, যদিও প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার যা কিছু সেটা অনেকটা পরে আসে, অনেক সিভিয়ার এবং খুব রেয়ার কেস। তো এই প্যানক্রিয়াটাইটিস হতে পারে। যদি প্যানক্রিয়াসের কোনো সমস্যা হয় তাহলেও আমার ডাইজেশনে প্রবলেম হবে। ফ্যাট তো অবশ্যই নেব না, কোনো রকম ফ্যাটই আমি নেব না। হ্যাঁ, সেটা ভালো ফ্যাট খারাপ ফ্যাট যাই হোক না কেন, কোনো ফ্যাটই আমি নেব না, কারণ সব খেলেই প্রবলেম হবে, কারণ আলটিমেটলি ফ্যাটটাকে তো ডাইজেস্ট করতে হবে। তো ডাইজেস্ট করার জন্য সেই লাইপেজ এনজাইমটাই পাওয়া যাচ্ছে না, রাইট? এবং তার সাথে সাথে আমাদের আরো কিছু প্রবলেম আমরা প্যানক্রিয়াসের ক্ষেত্রে দেখতে পাই। সেগুলো কি? একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার দেখা যেতে পারে। হ্যাঁ, যদিও বললাম এইগুলো খুব রেয়ার কিছু কমপ্লিকেশনস। প্যানক্রিয়াটিক ক্যান্সার দেখা যেতে পারে, প্যানক্রিয়াটিক ফাইব্রোসিস দেখা যেতে পারে, মানে ছোট ছোট সিস্ট তৈরি হতে পারে প্যানক্রিয়াসের মধ্যে। হুম, এই ধরনের প্রবলেম গুলো দেখি, এবং কিছু ক্ষেত্রে এই প্রবলেমস গুলো কিন্তু জেনেটিক্যালিও হয়। ঠিক আছে? তো আমি পরবর্তীকালের প্যানক্রিয়াটিক প্রবলেমস কি রয়েছে সেটা যদি নাও ভাবি, তাও আমাকে জানতে হবে যে লিভার ডিসঅর্ডার যদি হয়, যদি প্রথমেই একদম হয়তো ফ্যাটি লিভার হলো, পাত্তা দিলাম না, গলস্টোন হলো, পাত্তা দিলাম না, সেখান থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটার মধ্যে কোনো প্রশ্ন? হ্যাঁ ম্যাম, বলছিলাম ফ্যাট তো নেওয়া যাবে না, কিন্তু প্রোটিন নেওয়া যেতে পারে তো? প্রোটিন নেওয়া যেতে পারে, হ্যাঁ। প্যানক্রিয়াসের আর সাথে প্রোটিনের কোনো সম্পর্ক নেই। আর একটু যদি একটু পরিষ্কার বলে দেন, আমাদের লিভারের সঙ্গে যে প্যানক্রিয়াসের মেন ভূমিকা কি? ওটাই তো বোঝালাম, কি প্যানক্রিয়াসের, ওটা আরেকবার রিপিট করতে ওটাই বললাম, তো একদম বললাম। সিম্পল ভাবে বলুন যেটা মনে থাকবে। প্যানক্রিয়াস থেকে একটা এনজাইম বেরোচ্ছে যেটা ফ্যাটকে ডাইজেস্ট করে। সেই আচ্ছা। এনজাইম তখনই কাজ করবে যখন বাইল সেই এনজাইমের সাথে যুক্ত হবে। লিভার আচ্ছা। যদি কাজ না করে ঠিক করে, তাহলে বাইলের অবস্ট্রাকশন তৈরি হবে, বাইল ঠিকমতো করে ক্ষরিত হতে পারবে না, যার ফলে হুম, এনজাইমটা বেরোলো কিন্তু সে হুম, ফ্যাটকে ডাইজেস্ট করতে পারলো না। তার আচ্ছা। ফলে শরীর ভাবছে, আপনি মিউট করে দিন, আমি বলে দিচ্ছি সবার জন্যই আরেকবার বলে দিলাম। তো যার ফলে শরীর ভাববে বোধহয় এনজাইম কম আছে, শরীর বা প্যানক্রিয়াস বেশি বেশি করে ওই লাইপেজটাকে ক্ষরণ করাতে চাইবে, এবং তার ফলে অতিরিক্ত কাজের ফলে প্যানক্রিয়াস ইনফ্ল্যামড হয়ে যাবে, যাকে বলছি প্যানক্রিয়াটাইটিস। এটা লিভার ডিসঅর্ডার যদি থাকে তাহলে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ লিভার ডিসঅর্ডার মানেই বাইল ডিসঅর্ডার। বাইল ডিসঅর্ডার, বাইলের সাথে যেহেতু প্যানক্রিয়াস কানেক্টেড, তাই বাইল ডিসঅর্ডার হলে প্যানক্রিয়াসের ডিসঅর্ডার আসতে পারে। বোঝা গেল? ম্যাম আমার একটা প্রশ্ন। বলছিলাম, আমার আমার একজন পেশেন্টের, ওর প্যানক্রিয়াসের ভীষণ সমস্যা। এবার ওর অ্যাকচুয়ালি তাহলে ডায়েট মেনটেন্স করা উচিত, এবং ওর প্যানক্রিয়াস থেকে রিলিফ পেতে হলে ওকে তাহলে কি কি করতে হবে একটু যদি। ফ্যাটের সমস্যা আছেই, তার মানে ফ্যাট একদমই বন্ধ রাখতে হবে। হুম, সিম্পল কার্বোহাইড্রেট বন্ধ রাখতে হবে, কারণ প্যানক্রিয়াসের সাথে আমরা ডায়াবেটিসের চ্যাপ্টারে পড়েছি হুম, সিম্পল কার্বোহাইড্রেটের কানেকশন রয়েছে। হুম, তাই সিম্পল কার্বোহাইড্রেটটাকে বন্ধ রাখতে হবে। ইনফ্যাক্ট প্যানক্রিয়াটাইটিস মানে অনেক ম্যাক্রোনিউট্রিয়েন্টের রেস্ট্রিকশন হয়ে যায়, ম্যাক্সিমাম তাকে প্রোটিনটাই দেওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট এবং ফ্যাট সম্পূর্ণ বন্ধ। প্রোটিন এবং তার সাথে আমরা এইখানেই যদি দেখি, ও সরি করে দিচ্ছি, প্রোটিন আর তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট, এই দুটোকেই রাখা যেতে পারে, বাকি আর কোনো ম্যাক্রোনিউট্রিয়েন্টস কিন্তু দেওয়া যাবে না। এবং প্যানক্রিয়াটাইটিস মানে সেই পেশেন্টকে একদম সফট ডায়েট দিতে হবে, অর্থাৎ প্রোটিন যেটা আমরা নিচ্ছি সেই প্রোটিনটাকেও ভালোভাবে বয়েল করে খুব সফট টেক্সচার করে তারপরে দিতে হবে, যাতে বডি ইজিলি ডাইজেস্ট করে ফেলতে পারে। ডাইজেশনের জন্য অনেকটা টাইম দেওয়া যাবে না, এবং ইট শুড বি স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস, খুব অল্প করে দিতে হবে, প্রয়োজন হলে সারাদিনে 6 থেকে 7 বার তাকে খাবার দিতে হবে, কিন্তু সেই পরিমাণটা যেন কম হয়, কারণ অনেকটা আমরা ন্যাচারালি যেভাবে খাই সেই রকমই যদি দেওয়া হয়
সেই পরিমাণ এনজাইম কিন্তু ক্ষরিত হচ্ছে না, যার ফলে ডাইজেশন প্রবলেম হচ্ছে। সেই মানে কিছু খাবার হয়তো ডাইজেস্ট হলো, বাকিটা পড়ে থেকে গেল। আবার খাবার নিলাম, সেই খাবারটা ওখানে পড়ে থেকে সেটাই কিন্তু ফরমেন্টেড হবে এবং ইনডাইজেশনের প্রবলেম তৈরি করবে, ব্যাকটেরিয়া সিনথেসিস করবে। তাই জন্য খুব সামান্য করে খাবার দেবো, বাট বারে বারে। ঠিক আছে? কোনো পেশেন্টের ডাইজেস্টিভ ডিসঅর্ডার আছে, ওকে ধরুন আমি কোনো এনজাইম পুশ করলাম, ওই এনজাইমটা ধরুন কিছুদিনের জন্য, ধরুন 30 ডেজ বা 60 ডেজ বা 90 ডেজের জন্য ওর যে এনজাইমের যে ঘাটতিগুলো আছে বা যেগুলো সিক্রেশন হচ্ছে না এক্সট্রা ভাবে, ধরুন ওকে এনজাইম আমি প্রয়োগ করলাম, এনজাইম প্রয়োগ করতে করতে দেখা যাবে একটা সময় কেউ ঠিক হতে পারে, ধরুন সে লাইফস্টাইল মানে ডায়েটটা ঠিক করলো প্লাস এনজাইমের যেটা হ্যাঁ, হবে। কারণ এই যে আপনি এনজাইম পুশ করছেন, তার হুম। মানে কি হলো, আপনি অর্গানকে এক্সট্রা বার্ডেন দিচ্ছেন না, অর্গান নিজের মতন করে হিল হতে পারছে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয়, আমাদের বডি পার্টে যেখানে সমস্যা, সেই অর্গান বা সেই পার্টটার যে কাজ, সেই কাজটা থেকে তাকে রেস্ট দেওয়া। তো এবার প্যানক্রিয়াসের ক্ষেত্রেও তাই, লিভারের ক্ষেত্রেও তাই, এরা মেজর যে কাজগুলো করছে সেই কাজগুলো যাতে ওকে না করতে হয় সেদিকটাই দেখা। তার জন্য ডায়েটের দিক থেকে বললাম, এবং এনজাইম দিচ্ছি মানেও সেম জিনিস, ওকে এক্সেস লোড নিয়ে এনজাইম প্রডিউস করতে হচ্ছে না, তার ফলে ও রেস্ট করতে পারছে। রেস্ট করলেই হিল হবে বডি, যদি রেস্ট করতে না পারে তাহলে হিলিং প্রসিডিওর ডিলে হয়। ম্যাম দেখা আমার যায় একটা কোশ্চেন ছিল। বলুন হ্যালো ম্যাম, বলুন বলছি বলুন। যে আমার গল ব্লাডারে অপারেশন হয়েছিল মোটামুটি 6 মাস আগে। তারপরে অপারেশনের মোটামুটি 1 মাস পরেই আমার ব্রেস্টের মধ্যে একটা টিউমারের মতো দেখা যায়। এই এই বিষয় নিয়ে আপনাকে আমি বলেছিলাম মাসখানি আগে। তো আপনি যেটা আমাকে খেতে বলেছিলেন আমি সেভাবে খাচ্ছিলাম, কিন্তু টিউমারটা পুরোপুরি কিওর হচ্ছে না, মানে কিছুটা থেকেই যাচ্ছে, আবার কি মাঝে বলেছিলাম, মাঝে মনে হয় একটু বড় হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে এরকম। কি বলেছিলাম বলুন। আপনি এই যে যেভাবে আমাদের সকালে ফ্রুটস খেতে হয়, তারপরে স্যালাড নিয়ে ভাত খেতে হয়, আর রাত্রে রাত্রে ওইটা আগে ভাগে খেতে বলেছিলেন, তো সেভাবে খাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি কিওর হচ্ছে না ম্যাম। আমি আর কি আচ্ছা, করবো এই উপায়, একটু বলে গল দিলে ভালো। ব্লাডার স্টোনের ক্ষেত্রে গল ব্লাডার স্টোনের সাথে সাথে আমাদের না, cyst গল ব্লাডার টাও স্টোন নেই, connected। ওটা অপারেশনের পরে টিউমারটা বলে দেখা দিয়েছে। দিচ্ছি বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। গল ব্লাডার স্টোনের সাথে সিস্টটাও কানেক্টেড। কারণ যখন গল ব্লাডার অপারেশন হয়ে যাচ্ছে, তার মানে আমার বডিতে বাইল স্টোর করার জন্য আর কিছু নেই। যে বাইলটা রয়েছে, মানে লিভার সিক্রিট করছে, সেটা কিন্তু ডাইরেক্টলি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই অবস্থায় যদি আমরা অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার নিচ্ছি বা সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিচ্ছি, বা দেখা যায় যে আমরা ফাইবার নিচ্ছি না, কনস্টিপেশন না হলেও আমরা সবসময় এটা বুঝতে পারি না যে কনস্টিপেশনের প্রবলেম আছে বলে, নর্মালি বাউল ক্লিয়ার হচ্ছে না, ওয়াশরুমে হয়তো আমাদের অনেকটা সময় লাগছে বাউল মুভমেন্ট মানে বাউল ক্লিয়ারেন্সের জন্য, এই জিনিসগুলো যদি থাকে তার মানে আমাদের বডিতে টক্সিন ডিপোজিট হচ্ছে। এই টক্সিনস গুলোই আমাদের শরীরের যে কোনো জায়গায় জমতে পারে এবং সেটা মানে ওই হার্ড হয়ে গিয়ে সিস্টের আকার ধারণ করতে পারে, টিউমারের আকার হতে পারে। হুম, সেটা যে কোনো বডি পার্টে কিন্তু জমতে পারে। অ্যান্ড থার্ডলি হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা কিরকম রয়েছি, আমরা যত বেশি স্ট্রেসের মধ্যে থাকবো বা টেনশনে থাকবো, বা হয়তো খুব সামান্য কারণেই বা খুব ছোট ছোট কারণেই হয়তো আমরা অনেক বেশি অ্যাংশাস হয়ে যাচ্ছি বা অনেক ইরিটেটেড থাকছি, যে কোনো বিষয় আমাদের কাজের শিডিউলের জন্য হতে পারে, যে কোনো কারণে হোক, যখন এই যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেশন, এই ঘটনাগুলো যখন থাকছে, সেটাও ম্যাম কিন্তু এটা হয়, এই ঘটনাটা হয় আমার সাথে। একই রকম ভাবে আমার বডিতে ডাইজেশনটাকে মানে অনেকটাই ডিক্রিজ করছে, এবং তার ফলে টক্সিনস গুলো আবার ডিপোজিট হচ্ছে, আর শরীর সেটাকে সিস্টের ফরম্যাটে কনভার্ট করে দিচ্ছে। সিস্ট বা টিউমার যে কোনো ক্ষেত্রেই হতে পারে। যত বেশি আমাদের মেন্টাল হেলথ ডাউন থাকবে, সিস্ট বা টিউমার এগুলো চান্সেস গুলো অনেকটা বেড়ে যায়। হুম, তো সেইটাকে অবশ্যই করে মানে ফুডের দিক থেকে তো আপনি ওটা আপনার হাতে, ফুডটা আপনি আপনার মতন করে চেঞ্জ করতে পারবেন, কিন্তু বাকি মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমাদের মনে হয় যতটা সম্ভব আমরা যদি মেন্টালি একটু পিসফুল একটা নেচারের মধ্যে থাকতে পারি, একটু যোগা, মেডিটেশন এগুলো করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো। এবং
টেনশনের মানে আমরা যদি খুব বেশি ইরিটেটেডও হয়ে যাই, টেনশনের মধ্যেও থাকি, তাহলে এটা আমাদের নিজেদেরকেই বোঝাতে হবে যে আলটিমেটলি যে কোনো কারণেই যদি আমরা দুঃখ পাচ্ছি বা রেগে যাচ্ছি, সেটার আফটার এফেক্ট কি আছে, মানে সেটার জন্য ভালো কিছু হচ্ছে কিনা। যে কারণে আমি রেগে যাচ্ছি বা যে কারণে আমি দুঃখ পেলাম বা টেনশন করলাম, টেনশন করার কারণে কাজটা সলভ হয়ে গেল কিনা, সেটা আমাকে আগে বুঝতে হবে। যদি দেখছি যে কাজটা সলভ হয়ে গেল, তাহলে তো ঠিক আছে, তারপরে আপনি একটা ভীষণ রিলিফ পেয়ে গেলেন। কিন্তু যদি সেটা না হয়, তাহলে আলটিমেটলি আপনি রিলিফ তো পাবেনই না, উল্টে আপনার বডিতে আরো অনেক কিছু ডিজিজকে আপনি ডেভেলপ করাবেন। তো এইগুলো আমাদের নিজেদের, অবভিয়াসলি আমরা মানুষ হিসেবে আমাদের টেনশন হবে, কিন্তু যতটা সম্ভব এগুলোকে বুঝিয়ে যদি আমরা একটু শান্ত থাকতে পারি, তাহলে আমার মনে হয় ভালো। বা যে মুহূর্তে আমাদের টেনশন হচ্ছে বা প্রচন্ড ডিপ্রেশন হচ্ছে, তখন আমাদের যে কাজটা করতে ভালো লাগে সেই রকম কোনো কাজ যদি আমরা বারবার করতে থাকি, তাহলেও কিন্তু আমরা রিলিফ পেতে পারি, আমাদের বডি হ্যাপি হরমোন সিক্রেট করতে পারে। সেটা যে কাজটা করতে ভালো লাগে সেটা হতে পারে, যেই খাবারটা খেতে ভালো লাগছে সেটা খেতে পারি, অল্প করে হলেও সেটা খেতে পারি, যার সাথে কথা বলতে ভালো লাগছে ধরুন সেগুলো করতে পারি, এরকম। তাহলে ম্যাম কার্বোহাইড্রেটটা কম নিতে হবে আর ফাইবার মানে স্যালাডটা বেশি পরিমাণ নিতে হবে আমাকে। একদম, ওটা তো অবশ্যই লাগবে, মানে ওটা আর ছাড়া রাতে কোনো ক্ষতি নেই। রাতেও আমাকে স্যালাডের পরিমাণটাই বেশি নিতে হবে, স্মুদি যেটা ওটা নিতে স্মুদিটা হবে। নিতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক ম্যাডাম, হ্যালো। হুম, হ্যাঁ ম্যাডাম, বলুন। থ্যাংক ইউ ম্যাম। যে বলেছে যে ব্রেস্ট টিউমারের কথা যে বললো যিনি, হুম তো হুম ওনাকে একটা বনৌষধি কথা বলে দিই। উনি যদি অ্যারন্ড পাতা যদি থেতো করে মানে বেটে যদি ওই আক্রান্ত স্থানে যদি লাগাতে পারে, তাহলে টিউমারটা 1 সপ্তাহের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। অ্যারন্ড পাতা। আচ্ছা। অ্যারন্ড পাতা বলতে? অ্যারন্ড পাতা বলতে আমরা যেটা কাস্টার্ড অয়েল বলি না, কাস্টার্ড অয়েল যার থেকে তৈরি হয়, ও হো, ওটাকে বলা আচ্ছা। হয় অ্যারন্ড। হ্যাঁ, অনেকে হ্যাঁ। ভ্যারেন্ডা বলে। ওই ও হো, অ্যারন্ড ভ্যারেন্ডা, পাতা, হ্যাঁ বুঝেছি ওটাকে এবার। হ্যাঁ বীজ হয়, ওর থেকে তেল হয়। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। পাতাটা বেটে যদি আপনি লাগাতে পারেন আক্রান্ত স্থানে, 7 দিনের মধ্যে কিওর হয়ে যাবে। সেটা কি মানে উষ্ণ গরম করে লাগাতে হবে না এমনি কাঁচাই লাগাতে হবে? কাঁচা লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। চলুন তাহলে, আমাদের লিভার ডিজিজ তো এই পর্যন্তই। হ্যাঁ, লিভার ডিজিজটা আমাদের কমপ্লিট হলো। আশা করবো তাহলে লিভার ডিজঅর্ডার নিয়ে আমাদের একটু একটা ক্লিয়ার ধারণা হয়েছে। এরপরে আমরা অ্যাটলিস্ট লিভার ডিসঅর্ডারটাকে প্রিভেন্ট করতে পারবো। যাদের হয়ে গেছে সেই ম্যানেজমেন্টের থেকেও বড় হচ্ছে আগে প্রিভেনশন, মানে নিজেরা যাতে কোনো রকম ভাবে লিভার ডিসঅর্ডার ডেভেলপ করতে না পারি, সেই প্রিভেনশনটা আমরা অ্যাটলিস্ট করতে পারবো। হুম, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা মেটাবলিক ডিসঅর্ডার আমি বলতে পারি। ঠিক আছে, তো এই ডিসঅর্ডারটাকে যদি ঠিক করে নিতে পারি, আমরা এর আগে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার পড়েছি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার এবং লিভার ডিসঅর্ডার, এই দুটোকে যদি আমরা ঠিক রাখতে পারি, মানে এটাকে যদি ম্যানেজ করতে পারি, প্রিভেন্ট করতে পারি, তাহলে বাকি মেটাবলিক সিনড্রোম আর হবে না। ওকে, তাহলে এই দুটো চ্যাপ্টার খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস এক্সামের ব্যাপারে বলে দিই, আপনাদের অলরেডি স্টুডেন্ট প্রোফাইলে হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে এক্সামের নোটিশ, বা এফ একাডেমির ওয়েবসাইটেও এক্সামের নোটিশ এসে গেছে ইন্টারনাল পেপারের জন্য, সেকেন্ড ইন্টারনাল, যেটা হবে মোস্টলি আপনাদের হয়তো 27 এবং 28 জানুয়ারি হবে। ডেট এবং টাইম দুটোই ওখানে মেনশন রয়েছে। সিলেবাস কি থাকবে? ওয়াটারের পর থেকে আমরা যেগুলো পড়েছি, অর্থাৎ ফুড ট্রেন্ড, এন্টেরাল ফিডিং, চাইল্ডহুড, ওল্ড এজ, প্রেগনেন্সি, ল্যাকটেশন, দেন metabolic syndrome, diabetes, cardiovascular disease, thyroid, GI disorder and liver disorder, এই চ্যাপ্টার্স গুলো থাকবে। ওকে, এই 12টা চ্যাপ্টারই থাকবে আপনাদের সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশনের জন্য। অলরাইট, ক্লিয়ার? যা যা পড়েছি আজকের ডেট অবধি, আমরা যা যা পড়লাম ওয়াটারের পর থেকে, অর্থাৎ ডায়েটারি ফুড ট্রেন্ড থেকে লিভার পর্যন্ত, সমস্ত চ্যাপ্টার্স গুলো আপনাদের ইন্টারনাল সেকেন্ডে থাকবে। কয় তারিখ ম্যাডাম? স্টুডেন্ট প্রোফাইলে 27-28 মোস্টলি রয়েছে। স্টুডেন্ট প্রোফাইল চেক করবেন, সেখানে ডেট এন্ড টাইম মেনশন রয়েছে, এবং স্টুডেন্ট ম্যাম প্রোফাইল কিবার সিলেবাসটা পড়ছে দেখতে ম্যাম? পারবেন, ডেটটা ম্যাম আপনি চেক কিবার করে নেবেন, দেখতে পারবেন কিবার পড়ছে। শনিবার পড়লে একদিনই ভালো হবে হয় ম্যাম, তাহলে পরীক্ষাটা, সুবিধা। শনিবার পরে উইকডেজ এর মধ্যেই থাকবে।
ম্যাম মঙ্গল আর বুধবার মঙ্গলবার একদিনই থাকবে পরীক্ষা। দুদিন থাকবে। দুদিনের মধ্যে ম্যাম ওখানে টাইম দেওয়া আছে। দুপুর 12টা থেকে শনিবার যে টাইমটা যে ডেটটা সেট হয়েছে সেই ডেটের মধ্যেই থাকবে এবং সেই ডেটের মধ্যে একটা দিন আপনাদের ক্লাস ডেটের মধ্যে থাকে। সেই জন্য ক্লাস ডেট মিলিয়েই আপনাদের এক্সামিনেশনের শিডিউল ঠিক করা হয়। ওকে? ম্যাম শনিবার ধরে হলে ভালো হয়, কাজের মধ্যে থাকি তো ম্যাম। আপনি তো বুধবার তো ক্লাস অ্যাটেন্ড করেন, তাহলে যেই সময় না, ক্লাস class ম্যাম বলছি সেই সময় 27 পরীক্ষা দিয়ে 28 দেবেন, তাহলেই হবে। দুটো ডেটই ক্লাস তো অ্যাটেন্ড করতে থাকবে হবে তাই তো? আর পরীক্ষা থাকবে 8 ঘন্টা। দুটো ডেটের মধ্যে যে যে কোনো কোনো সময় একটা 27 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ বিকেল 5টা অবধি পোর্টাল খোলা থাকবে। এর মধ্যে যে কোনো সময় আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। ম্যাম বুধবারে তো চুরি করে ক্লাস করতে হয় অফিস থেকে। তাহলে অফিসে সমস্যা পরে এই করবেন, জায়গা। অসুবিধা তো কিছু নেই। এমন তো নয় আপনি মানে সারা রাত অফিসে থাকছেন, মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ অফিসে থাকছেন। আপনি আমার অফিস তার থেকে জন্য একটু বাড়ি ফিরে তারপরে করবেন। প্রিপারেশনের তো দরকার। শনিবার পরীক্ষা নিলে কবে প্রিপারেশন নিতেন? সেই তো উইকডেজেই প্রিপারেশন নিতেন, তাই না? এইসব কথাগুলো শনিবার বলে মানে এগুলো হচ্ছে একদম বাচ্চা স্টুডেন্টদের মতন কথা। বাড়ি ঠিক আছে? থাকতে আপনারা যথেষ্ট পারলে বড় তবে তো হয়েছেন। সুবিধা। বাড়ি থাকার ব্যাপার আছে তো। তো 27 তারিখ তো সন্ধ্যা মঙ্গলবার থেকে তো যদি আপনি হয় বাড়িতে তার থাকছেন, তখন দিয়ে দেবেন। বাড়িতে থাকছেন। 27 তারিখ মানে মঙ্গলবার, তার আগে শনি রবিবার আপনি বাড়িতে থাকছেন না? এগুলো কেন তো ওটা উল্টো ঠিক কথা আছে। বলেন আমি বুঝতে পারলাম না। ম্যাম বলছিলাম কি আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, আর নতুন ফোন যদি নেই ওই নতুন ফোন এগুলো পেয়ে যাবো তো? যে কোনো সিস্টেম থেকে আপনারা স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরীক্ষা দিতে পারবেন। আর ধরুন এই যে পিডিএফ গুলো পাঠিয়েছেন, ম্যাম ভিডিও গুলো বলছি পাঠিয়েছেন, ওইগুলো কি আবার নেক্সট পেয়ে যেতে পারি? হ্যালো, নেক্সট পেয়ে যাবেন বলতে? হ্যাঁ, নেক্সট পেয়ে যাবেন আর বলতে? বলছি মানে নতুন ফোনটাতে যদি আমি মেল আইডি ক্রিয়েট করে আইডি পেয়ে পাসওয়ার্ড, যাবেন। আর বলছিলাম ওই এনজিএমটা ওই নেওয়ার অ্যাকচুয়ালি স্টুডেন্ট টাইম কত? প্রোফাইলে যে কোনো কিছু থেকে আপনি লগ ইন করুন, যে কোনো সিস্টেম থেকে আপনি পুরো আপনার স্টুডেন্ট প্রোফাইলে যা আছে সেটাই পাবেন, সেম থাকবে ওগুলো। আচ্ছা আচ্ছা। আর এটাকে যদি লং টাইম ম্যাম যদি স্টোর করতে চাই কিভাবে করবো? কি করতে চান বোঝা গেল না, কথাটা কেটে গেল। লং টাইম ধরুন ক্লাস থেকে পাস আউট হয়ে গেলাম, বা আমি ধরুন এটাকে লং টাইম কোনো একটা জায়গায় সেভ রাখতে চাইবো, মানে পরে আমি ভিডিওগুলো শুনবো বা ডাউনলোড করে রাখবেন তাহলে। ডাউনলোড করে রাখবো তাই তো? ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে আর রাখবেন। যদি আরো একটা জিনিস বলে দিন, এনজাইমটা আমরা যখন হেভি মিল নিচ্ছি, মানে বিশেষ করে ব্রেক মানে দুপুরের ডিনার এবং লাঞ্চ এবং ডিনারটা ওটা কত সময় পরে নেওয়া যেতে পারে? যেমন 1 ঘন্টা পরে জল খেতে বললো, তাহলে কি ওই এটা কি এনজাইমটা 1 ঘন্টা পরেই খাবো না খাওয়ার কিছু সময় পরে? এনজাইম খাওয়ার সঠিক সেটার উপরে বাট এনজাইম আমরা খাওয়ার অনেকক্ষণ পরে নেওয়ার প্রয়োজন নেই। এনজাইম আমরা খাওয়ার পরে বা খাওয়ার আগে নিতে পারি, কারণ ওই এনজাইমটা দিয়েই তো আপনার ফুডটা ডাইজেস্ট হচ্ছে। সেই জন্য হ্যাঁ, আপনি খাওয়ার ঠিক আগে বা খাওয়ার ঠিক পরে নিয়ে নিতে পারেন। ওকে? খাওয়ার কিছু সময় পরেই নিয়ে নিতে পারি? হ্যাঁ, একদম। এটাই তো ম্যাম মেন, মানে আপনার জন্য আপনার খাবারটাকে ডাইজেস্ট করার জন্যই তো আপনি নিচ্ছেন। তো 1 ঘন্টা পরে নেওয়ার কোনো মানে নেই, তাহলে 1 ঘন্টা অবধি আপনার খাবারটা ডাইজেস্ট হবে না। সেই আচ্ছা জন্য আচ্ছা, সেটা। ওকে ওকে ওকে। ম্যাম বলছি, একটা প্রশ্ন করছি ম্যাম, বলছি এতগুলো যে আমরা ডিজিজ পড়লাম, তো ম্যাম একটা দুটো যদি একটু এক্সাম্পল দেয় কেমন ভাবে কোশ্চেনটা ঠিক আসবে, মানে ডিজিজের ওপর থেকে কেমন ভাবে যদি আসে একটু বলেন, খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার আগে আমরা একটা ক্লাসে এটা বলে দেবো তাহলে। ওকে ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কিছু কোশ্চেন দিয়ে দিলে তো ভালো হয় ম্যাম। না, কোয়েশ্চেন কি কি সেইগুলো দেওয়া যায় না, ডিজিজের থেকে মানে ধরুন আপনি কিরকম 100 খানা প্রশ্ন দিলেন, হয়, তার মধ্যে 10টা আসবে। এগুলো আপনারা প্রফেশনাল কোর্স করছেন, ঠিক আছে? এখানে ওরকম সাজেশন বেসড কিছু হয় না। দুটো জিনিসকে কখনো গুলিয়ে ফেলবেন না। একটা আমরা নর্মালি স্কুল কলেজে যেরকম পড়াশোনা করি আর এই যে পড়াশোনা করছি, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই 100টা সাজেশন দেওয়া হলো বা 10 ইয়ার্স ফলো করা হলো, সেখান থেকে কিছু একটা চলে এলো তা নয়। কারণ এই যেগুলো আপনারা শিখছেন, যেগুলো আপনারা পরীক্ষা দিচ্ছেন, সেটা আপনাদের প্র্যাকটিক্যালি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে কোনো সাজেশন হয় না। প্র্যাকটিক্যালি যখন কারোর সাথে কনসালটেশন করবেন, কোনো সাজেশন পাবেন না কিন্তু তখন। তো সেই জন্য যা শিখছেন, যা বুঝছেন, তার উপরেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আমি এটা বোধহয় এর আগেও অনেকবার বলেছিলাম। আচ্ছা চলুন তাহলে আজকের মতন আমরা এখানে কমপ্লিট করছি। হ্যাঁ, নেক্সট উইকে আবার দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।